খালেদা জিয়ার বিমান যাত্রায় শারীরিকভাবে সক্ষম হলে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সংকেত পেলে দেশে আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের থেকে উপদেষ্টা আসিফ ও মাহফুজের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা, নৈতিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। 3 মাস আগেই তার পথটা ছেড়ে দেওয়া উচিত। বাজারে দাম বাড়লেও আমদানি হচ্ছে না পেঁয়াজ, চিনি। নতুন ফলনের দাম কমতে পারে পেঁয়াজের। চিনির পর্যাপ্ত মজুদের দাবি শিল্প উপদেষ্টার। গুরুত্বপূর্ণ কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশিদের নিয়ে পক্ষে বিপক্ষে মত। জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে শঙ্কা বিশেষজ্ঞদের। বড় বড় আধুনিক বন্দরগুলোকে যারা পরিচালনা করতেছে তাদেরকে যদি এখানে না নিয়ে আসা হয় তাহলে এটা কখনোই হবে না। অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। এবং পাক আফগান সীমান্তে ব্যাপক গোলাগুলিতে নিহত 4। সুদানে কিন্ডারগার্টেন হাসপাতালে আধা সামরিক বাহিনীর ড্রোন হামলায় ৭৯ জনের প্রাণহানি। শিরোনাম স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। খালেদা জিয়া বিমান যাত্রায় শারীরিকভাবে সক্ষম হলে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি। এদিকে মেডিকেল বোর্ডের সংকেত পেলে দেশে আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর আপনার কাছে জানবো এবং একই সঙ্গে জানাবেন যে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কখন নাগাদ ব্রিফ হতে পারে। তন্ময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে দুপুরে একটি ব্রিফিং হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তার বিদেশ যাত্রা নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার উপরে মূলত নির্ভর করছে বিদেশ যাত্রার। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে দুপুর নাগাদ এখানে জোবাইদা রহমান আসার কথা ছিল, তিনিও কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। সেই সঙ্গে আজকে একটি মেডিকেল বোর্ডের বৈঠক আছে, সেই বৈঠকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শারীরিক অবস্থা নিয়ে আলোচনার পরে মূলত হয়তোবা সিদ্ধান্ত হতে পারে কবে নাগাদ বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে, এই বিষয়টি জানানো যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কোনো ব্রিফিং না করলেও গতকাল বিকেলে কিন্তু একটি অপারেশন হয়েছে খালেদা জিয়ার। জানিয়ে রাখবো যে তার পাকস্থলীতে রক্তক্ষরণ হচ্ছিল এবং সেটি অ্যান্ডোস্কোপের মাধ্যমে রক্তক্ষরণটি বন্ধ করতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল। একই সঙ্গে তারপরে একটি ছোট্ট অপারেশন সম্পন্ন করেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল এবং রাতে এখানে জোবাইদুর রহমান এসেছিলেন। তিনি এই বিষয়গুলো সার্বিকভাবে খোঁজ খবর নিয়েছেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এ নিয়েও আলোচনা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সম্প্রতি যে আলোচনাটি উঠেছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসার কথা সেই সময়টি পেছানো হচ্ছে বলেও কিন্তু বিভিন্ন মারফতে আমাদের কাছে তথ্য আসছে। তবে বিএনপির পক্ষ থেকে এবং কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি জানিয়েছেন যে আসলে সবকিছুর ঊর্ধ্বে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে মূলত নির্ভর করবে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হবে কি হবে না এই বিষয়টি জানানো হবে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং এখানে হতে পারে। একই সঙ্গে জোবাইদা রহমানও কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তন্ময়, এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে ধানমন্ডি থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন ডাক্তার জোবাইদা রহমান, সে খবর জানবো। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত হচ্ছেন। লগ্ন, জানাবেন ডাক্তার জুবাইদা রহমান কখন এভার কেয়ারে যাবেন কিংবা কখন বাসা থেকে বের হবেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে?
বাদ জোহর আসলে ধানমন্ডির এই ৫ নম্বর সড়ক থেকে তার বের হওয়ার কথা ছিল এবং সেজন্য আমরা দেখেছি সকাল থেকে নিরাপত্তা বাহিনীর যে কড়াকড়ি সেটি কিন্তু জোরদার করা হয়েছিল এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যখন দুপুর গড়িয়েছে তখন কিন্তু এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং একই সাথে যে বিষয়টি জানাতে চাই যেহেতু গতকালকে তিনি তার এই পৈতৃক নিবাস মাহবুব ভবনে এসেছিলেন এবং তারপর থেকে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল এর সাথে আমরা দেখেছি যে সকালের পর থেকে এখানে সিএসএফ, পুলিশ, র্যাব সহ বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তিনি যেহেতু এখান থেকে অর্থাৎ ধানমন্ডি থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বাড়তি নিরাপত্তার একটা আবরণ বা বেষ্টনী আমরা দেখেছি। আর একটি তথ্য দিতে চাই, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখেছি যে রমনা জোনের যে ডিসি তিনিও কিন্তু আসলে মাহবুব ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে ব্যক্তিগতভাবে যেমনটা আমাদেরকে এখন টিভিকে জানিয়েছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার জন্যই মূলত তিনি এখানে এসেছেন, এই তথ্যটি আমরা এখানে পেয়েছি। আর একটি বিষয় বলতে চাই, যেহেতু গতকালকেই আসলে জোবায়দুর রহমান বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে এবং যেহেতু পারিবারিক অনেক সিদ্ধান্তের বিষয় নির্ভর করছে, যেমনটা আমাদের সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছিলেন যে আসলে খালেদা জিয়াকে কবে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বা কিভাবে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো সকল বিষয় যেহেতু পারিবারিক বেশ কিছু সিদ্ধান্ত নির্ভর করছে, তাই সেই জায়গা থেকে আসলে জোবায়দুর রহমান আসলে পর্যবেক্ষণ করছেন এবং যেহেতু দলীয় এবং পারিবারিক একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়েই আসলে তাদেরকে সামনের দিকে এগোতে হচ্ছে, সেজন্যই কিন্তু মূলত আসলে তিনি আবারও পুনরায় আসলে তার যে শাশুড়ি আছেন তাকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন। এখন আপাতত শেষ মুহূর্তের অপেক্ষা। আমরা দেখেছি যে নীল রঙের যে গাড়িটিতে করে আসলে গতকালকে তিনি এসেছিলেন সেই গাড়িটিও প্রস্তুত রাখা হয়েছে এবং একই সাথে সিএসএফ সহ অন্যান্য যে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে তৎপরতা রয়েছে সেই তৎপরতার সাথে এখানে আছেন। যেহেতু বাদ জোহর বলা হয়েছিল এবং সেই সময়টা পেরিয়ে গেছে এবং আমরা ধারণা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে তিনি এখান থেকে এভারকেয়ার হাসপাতালের দিকে বা উদ্দেশ্যে রওনা করবেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আতিক মেজবা লগ্ন। দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে কোনো ইস্যু নয়, চিকিৎসকদের মতামতের উপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাওয়া। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দেবে। ডাক্তারদের সিদ্ধান্ত কি যায়, উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কিনা, উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না। উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা সরকারের দায়িত্ব রয়েছেন, তারা কি সরকারের থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা কিংবা করতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা এখনো পর্যন্ত কাজ করছে। যদিও আরপিও বিধিতে সরকারের উপদেষ্টা পরিষদের থেকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, যেহেতু তারা এখন সরকারের থেকেই কাজ করছেন, এই জন্য বিশেষজ্ঞরা যেটি ধারণা করছেন যদি তারা সরকারের থেকেই নির্বাচন করেন, যেহেতু বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে এখনো ধোঁয়াশা রয়ে গেছে, সেহেতু সরকারি সুবিধা আসলে কাজে লাগিয়ে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। এবং একই সঙ্গে এটি নিয়ে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন। সহকর্মী সানিম মৃধার প্রতিবেদনে জানবো বিস্তারিত। পাড়া মহল্লা কিংবা রাজপথ, আবারও সরব গণ অভ্যুত্থান পরবর্তী এক আকাঙ্ক্ষিত নির্বাচনের। চায়ের কাপে ঝড় নির্বাচন নিয়ে নানা শঙ্কা সমীকরণ, যেখানে নিয়মিত সরকারে থাকা দুই উপদেষ্টার ভোটে অংশ নেবার গুঞ্জন। আসলে কি শেষ মুহূর্তে সরকার ছেড়ে ভোটের মাঠে নামছে এই দুই উপদেষ্টা? আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের রাজনৈতিক ঠিকানা নিশ্চিত না হলেও বিভিন্ন ইঙ্গিত জানান দিচ্ছে নির্বাচনে অংশ নিতে পারেন এই দুইজন।
বিশেষ করে 9 নভেম্বর নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর পরিবর্তন করে ঢাকা 10 আসনের ভোটার হন আসিফ মাহমুদ। সেই সাথে ইঙ্গিত দেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারেও। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো ইনশাআল্লাহ। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন জায়গায় ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন এমন বার্তা দিতে দেখা যায়। আমার ঠিক পেছনে যে সরকারি বাংলোটি দেখা যাচ্ছে, এখানেই থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাভাবিকভাবেই উপদেষ্টার পদ ছাড়লে তাকে ছাড়তে হবে এই আলিশান বাংলোটিও, পাশাপাশি তাকে ত্যাগ করতে হবে সরকারি সকল সুযোগ সুবিধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এমন ইঙ্গিত বহুবার দিলেও কবে নাগাদ পদত্যাগ করবেন এমন কোনো বার্তা স্পষ্ট করে বলেননি তিনি। যেহেতু দরজায় কড়া নাড়ছে তফসিল, ফলে অনেকের মনে প্রশ্ন উঠছেন তিনি কি সরকারি সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনে নিজের অবস্থান কি পোক্ত করতে চাচ্ছেন। একই সুযোগ সুবিধা নিয়ে আসিফ মাহমুদের বাংলোর ঠিক উল্টো পাশেই থাকেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি স্পষ্ট করে কিছু না বললেও লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন তার ভাই। যদিও এর আগে নিরপেক্ষ সরকারি থেকে কোনো উপদেষ্টার নির্বাচনে অংশ নেয়ার নজির নেই, ফলে প্রশ্ন উঠছে সরকারি থেকে নির্বাচন করা কতটা বৈধ, আর আরপিও বিধানই বা কি বলছে। কোনো উপদেষ্টা যদি নির্বাচন করতে চান তাহলে কতদিন আগে তাকে পদত্যাগ করতে হবে, এই কথাটা কোথাও লেখা নেই। কাজেই এটা আমাদের আইনের দুর্বলতা। যেহেতু আইনের দুর্বলতা, কাজেই যদি তফসিল ঘোষণার একদিন আগেও কেউ পদত্যাগ নির্বাচন করে সেটাকে কেউ ইল্লিগাল বলতে পারবে না। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না এরকম বলা আছে। তারপর অতি সুবিধাভোগী যে সমস্ত পর্যায়ের নেতা কর্মী সুবিধাভোগী, সরকারি সুবিধাভোগী, তাদের জন্য বিধি নিষেধ আছে। এখনও সরকারের উপদেষ্টা পরিষদে থাকায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকটি রাজনৈতিক দল। গণপ্রতিনিধিত্ব আইন ও আরপিও বিধানে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই, তবে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে তাদের অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যেহেতু তত্ত্বাবধায়ক না, কিন্তু তত্ত্বাবধায়কের মতনই আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এখানে ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। যদি কোনো উপদেষ্টা নির্বাচন করতে চান তার আসলে 3 মাস আগেই তার পদটা ছেড়ে দেওয়া উচিত নৈতিকতার জায়গা থেকে। যেহেতু আইন নাই, বাট সে যদি একটা মেসেজ দেয় যে আমি যেহেতু নির্বাচন করব, আমি আগেই পদত্যাগ করলাম। নির্বাচনে অংশ নেওয়া ও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ব্যাপারে এই দুই উপদেষ্টার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সানি মৃধা, এখন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবি বাস্তবায়নে সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশ হচ্ছে। সমাবেশের বিস্তারিত জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। তন্ময়, দেখুন এই মুহূর্তে আসলে সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য দেখা যাচ্ছে এবং সকাল 11টার পর থেকেই মূলত সিলেটের আজকের যে বিভাগীয় সমাবেশ, অর্থাৎ 8 দলের সর্বশেষ বিভাগীয় সমাবেশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকটি ইসলামিক সমমনা দলের যে স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সিলেটের স্থানীয় নেতৃবৃন্দর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, এবং পীর সাহেব চরমুনায় যিনি আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, তারা উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে তাদের যে বার্তা সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের যে আয়োজন, এর পক্ষে তাদের জোরালো দাবি এবং আরও যে 5টি দাবি রয়েছে, সেই 5 দাবির প্রেক্ষিতে যে সমাবেশ রাজশাহীর মধ্য দিয়ে শুরু হয়েছিল, সর্বশেষ সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের আয়োজন শেষ হতে যাচ্ছে। এখানে যারা বক্তা আছেন তারা স্পষ্টভাবেই বলছেন যে বিগত নির্বাচনগুলোর আঙ্গিকে, অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন ছিল তার আঙ্গিকে এবারের নির্বাচন
পুরোপুরি একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠান তারা আশা করছেন। তবে নির্বাচনের আগে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা বলছেন যে গণভোট সরকারকে অবশ্যই আগে আয়োজন করতে হবে এবং এই গণভোট আয়োজন হলে যে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে যে প্রেক্ষাপট নিয়ে দেশের মানুষ আসলে আন্দোলনে অংশ নিয়েছিল সেই প্রেক্ষাপটের কিছুটা না হলেও স্বপ্ন পূরণ হবে। আমরা মাঠের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিশেষ করে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার সহ নিয়ে তারা উপস্থিত হয়েছেন। এছাড়া তাদের যে দলীয় প্রতীক অর্থাৎ প্রত্যেকটি দলের যে দলীয় প্রতীক আছে সেই দলীয় প্রতীক নিয়ে হাজার হাজার আসলে কর্মী সমর্থক এখানে তারা উপস্থিত হয়েছেন। এখানে নেতৃবৃন্দের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাদের দাবি হচ্ছে একটাই, যে কোনোভাবে হোক আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় এবং সবার অংশগ্রহণ যাতে নিশ্চিত থাকে সেই দিকেই তারা বেশি দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি তারা বলছেন এবারে বাংলাদেশের মানুষ আসলে যে ভোটের কথা চিন্তা করছে, আগের যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল সেই একদলীয় শাসন ব্যবস্থার যাতে আর প্রতিষ্ঠিত না হয় এর জন্য হচ্ছে যে তারা যে কোনোভাবেই হোক আগামী নির্বাচনটা তারা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষর দিকে তারা এগুচ্ছেন এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই তাদের যে দলীয় প্রধান যারা আছেন তাদের বক্তব্য থাকবে। সেই বক্তব্যের মাধ্যমে আজকের যে তাদের বিভাগীয় সমাবেশ সেটি সমাপ্ত হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের যে 8 দলের বিভাগীয় সমাবেশ তার সর্বশেষ তথ্য। তন্ময়। 8 দলের বিভাগীয় সমাবেশের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ। বাজারে পাইকারিতে বছরের সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং এটিকে আমদানিকারক যারা রয়েছেন অর্থাৎ আড়তদার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারপরও তারা পেঁয়াজ আমদানি করতে চান না, কৃষক যেন লাভবান হয়। এ কারণেই হয়তো তারা নতুন পেঁয়াজ ওঠার সময়টা পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন এবং তারা যেটি বলছেন যে বাজারে যখন আমাদের দেশে উৎপাদিত নতুন পেঁয়াজ চলে আসবে তখন দাম কিছুটা কমে আসবে। এমন অবস্থায় সরকারকে বাজার মনিটরিং করতে আরও বেশি জোরদার করতে অনুরোধ করছেন আড়তদাররা। বিস্তারিত আমরা দেখব শোয়েব রহমানের প্রতিবেদনে। খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেখা মিলছে কিছুটা বড় আকৃতির মেহেরপুরের পেঁয়াজ। সদ্য ক্ষেত থেকে তোলা এই পেঁয়াজ আসতে শুরু করেছে বাজারে। ভারতীয় নাসিক পেঁয়াজের আকৃতি হওয়ায় এটি মেহেরপুরের নাসিক নামেও পরিচিত। খাতুনগঞ্জে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 130 টাকা কেজি দরে। 2 দিন আগে ছিল 140 টাকা, যা বছরের সর্বোচ্চ। নতুন পেঁয়াজ ধীরে ধীরে বাড়বে বাজারে। পুরোদমে আসতে আরও 20 থেকে 25 দিন লাগবে। এরই মধ্যে ধারাবাহিক কমবে পেঁয়াজের দাম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। এইসব মেহেরপুর তো আসছেই, হয়তো পুরোদমে আসতে আর 1 সপ্তাহ লাগবে। এখন তো বাজার 100 টাকা মেহেরপুর, তারপর মুড়িকাটা 100 টাকা, হয়তো পুরোদমে আসলে তো বাজার হয়ে যাবে আপনার 70-80 টাকা। আগে এই সপ্তাহ হয়ে যাবে সম্ভাবনা বেশি। এখন এই পুরান পেঁয়াজটা শেষ, আর 5-7 দিন চলবে, আর 5-7 দিন পর 7 দিন 8 দিন পর নতুন মাল অ্যাভেলেবেল হবে, তখন বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। তথ্য বলছে চলতি বছর গেল প্রায় 10 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। এর আগে 2023-24 অর্থ বছরে আমদানি করেছিল 7,24,000 টন, যা ওই বছর ভারতের মোট পেঁয়াজ রপ্তানির 42%। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রচেষ্টায় খুশি কৃষক ও ব্যবসায়ী। তাই এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি চান না তারা। আমদানি না করলে ভালো হয়, কারণ আমার দেশের টাকা দেখে হচ্ছে, এই জন্য আমদানি করলে আমাদের ডলার দিয়ে মাল কিনতে হচ্ছে, বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা চাইনা থেকে। দেশের মালের উপর নির্ভর হওয়ার কারণে মোটামুটি কম আছে। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াতে এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন ব্যাপারী ও কৃষকরা। এছাড়াও চলতি বছর পেঁয়াজ বীজের দামও ছিল গেলবারের তুলনায় অর্ধেকের চেয়েও কম। পেঁয়াজের গত বছরের তুলনায় এই বছর যারা খ্যাত করছে খ্যাতের কৃষকরা অনেক খুশি। মোকামে ধরনের প্রায় 500, 700, 800 টাকা কম বেচা কেনা হচ্ছে। আরও আগামীতে মনে হয় এই সপ্তাহের মধ্যে মনে হয় পেঁয়াজের বাজার 80 টাকা এসে যাবে, তারপরে পেঁয়াজের বাজার 40-50 টাকা এসে যাবে। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা 35 লাখ টন, কিন্তু উৎপাদন হয় প্রায় 36 লাখ টন। তবে উৎপাদনের প্রায় 20% নষ্ট হয় মজুদের সময়। এই বিপুল পেঁয়াজ সংরক্ষণ করতে সরকারকে নজর দেওয়ার দাবি কৃষকদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বাজারে পাইকারিতে বছরের সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে এরপরও আমদানি না করে
নতুন পেঁয়াজ ওঠার অপেক্ষায় রয়েছেন আড়তদাররা। এ বিষয়ে আমরা একটি প্রতিবেদনও দেখছিলাম এবং বাজারে পেঁয়াজের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। 110 টাকা থেকে বেড়ে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন কারওয়ান বাজার থেকে সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, নতুন পেঁয়াজ কবে নাগাদ আসবে এবং কত টাকা দাম কমতে পারে তখন একটু জানাবেন। ধন্যবাদ। আমরা এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমরা এই মুহূর্তে ঠিক যে পেঁয়াজের যে আড়ত সেখানে রয়েছে, আমরা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে এটি 2-1 দিনের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে এবং এখন পেঁয়াজের যে বাজারের যে দাম এখন যে পর্যায়ে উঠেছে এখান থেকে আর বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এখন থেকে এটি কমতে থাকবে এবং ব্যবসায়ীরা বলছেন যে এখন একেবারে যে পেঁয়াজের দাম রয়েছে এর মধ্যে নতুন পেঁয়াজ এর মধ্যে আসতে ইতিমধ্যেই শুরু করেছে এবং সেটি আগামী কয়েকদিনে আরও বাড়বে এবং 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম 100 টাকার নিচে 80 টাকা 70 টাকা পর্যন্ত নেমে আসতে পারে বলেও কিন্তু অনেক ব্যবসায়ী আমাদেরকে বলছেন। তবে আরেকটি চিত্র যদি আমি একটু বলি, আমরা পাইকারি বাজারে যেখানে দেখেছি যে যারা ভোক্তা রয়েছেন, পেঁয়াজ যারা কিনছেন ক্রেতারা, তারা কিন্তু পেঁয়াজের এই অস্বস্তিকর দামে কিন্তু তারা ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে এই হুট করে যে 2-3 দিনের মধ্যে প্রায় 40 থেকে 50 টাকা পেঁয়াজের দাম বেড়ে যাওয়া, এটি কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা করছেন বলে তাদের অভিযোগ এবং তারা বলছেন যে সরকারের এদিকে নজর দিতে হবে। একই সঙ্গে আমরা এই অভিযোগের ব্যাপারে যখন আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি, ব্যবসায়ীরা বলছেন যে এটি কৃত্রিম কোনো সংকট নয়, বরং আমদানি এই মুহূর্তে না হওয়া এবং এই মুহূর্তে যে বাজারে নতুন পেঁয়াজ আসার কথা সেটি এখনো পর্যাপ্ত না আসার কারণেই মূলত পেঁয়াজের দামটি বেড়েছে, কোনো কৃত্রিম সংকটের কারণে নয়। এটি ব্যবসায়ীদের বক্তব্য এবং তারা বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি পেঁয়াজের যে ঝাঁজ দামের সেটি কমতে শুরু করবে এবং এটি আর বারবার কোনো শঙ্কা নেই। তারা ব্যবসায়ীরা কিন্তু এমনটি আশ্বস্ত করছেন। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে পেঁয়াজের বাজার নিয়ে সবশেষ তথ্য। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ফরহাদ বিন নূর। চিনি কলগুলো লাভজনক করতে হলে দেশি বিদেশি বিনিয়োগের প্রয়োজন। মিলগুলোতে উৎপাদিত চিনি যতদিন গোডাউনে মজুদ আছে ততদিন কোনো চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোরের উত্তরা গণভবন এবং সুগার মিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চিনি কলগুলোকে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না বলেও জানান শিল্প উপদেষ্টা। টিসিবি রিডাকশনে দিচ্ছে, লাভের জায়গাটাতে আরেকটু কাজ করতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে, টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশি বন্দরগুলোর কন্টেইনার টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ায় কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় আমরা দেখতে পাচ্ছি এবং সরকারের এই সিদ্ধান্ত যেমন বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করেছে, তেমনি অন্যদিকে স্বচ্ছতার অভাব এবং জাতীয় নিরাপত্তার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকির গভীর উদ্বেগও সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী মেহরাব সুমনের প্রতিবেদনে জানব বিস্তারিত। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। দীর্ঘমেয়াদী এ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করল কিনা এমন প্রশ্নও সামনে আসছে। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মুলার। আর বুড়িগঙ্গা পাড়ের পানগাঁও কন্টেইনার টার্মিনালকে 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্ব দিতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
এদিকে চুক্তির শর্তগুলো অপ্রকাশিত রেখে বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এইভাবে ইজারা দেওয়া, চুক্তিগুলো আবার প্রকাশ্যে না আনা, জনগণের সাথে আলাপ আলোচনা না হওয়া, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না হওয়া, এই সবগুলো বিষয়ের দিক থেকে নানা ধরনের প্রশ্ন উঠেছে। সে কারণে আমরা বারবার বলেছি যে অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তবে বন্দর ব্যবহার কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতারা বলছেন, বিদেশিদের তত্ত্বাবধানে বন্দর পরিচালিত হলে বাড়বে দেশীয় শ্রমিকদের কর্মদক্ষতা এবং সেই সাথে বন্ধ হবে চাঁদাবাজি। এতে করে ব্যয় কমবে রপ্তানিকারকদের। ইকুইপমেন্ট যদি আপনার ভালো থাকে, পোর্ট হ্যান্ডলিং ইজি হয়ে যাবে। আমার ম্যান পাওয়ারগুলো ট্রেন্ড হবে, ইকুইপমেন্ট ভালো আসলে আমার এফিসিয়েন্সি বাড়বে, লিড টাইম কমবে। মেশিনারি না থাকার কারণে, আমাদের আধুনিক আপনার টেকনোলজি না থাকার কারণে আমরা কিন্তু সেটা সঠিক সময় মাল খালাস করতে পারতেছি না। এখানে বিভিন্ন রকম কন্টেইনার জট হচ্ছে, শ্রমিকদেরকে দিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কনজেশনটা কমানো, যে লিড টাইম যেটা হবে, রোডের উপর কনজেস্টেড হলে যেটা যে সময়, সেই সময়টা কমে এসে কার্বন এমিশন কমে, একটা টোটাল ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের অর্থনীতিতে। তবে দেশের উন্নয়ন এবং শ্রমিক দক্ষতা বাড়ানোর নামে যেন দেশ বিরোধী কোনো চুক্তি না হয়, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মেহরাব সুমন, এখন, ঢাকা। নির্বাচনে যে প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে, আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রথম হামলা চালানোর অভিযোগ তুলেছে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। গেল অক্টোবরের শুরুর দিকে সীমান্ত সংঘর্ষে দুই দেশের অর্ধশতাধিক সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিরতি আলোচনা শুরু করে আফগানিস্তান পাকিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফার আলোচনার পর এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ। সর্বশেষ চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবে সমঝোতা আলোচনা শুরু হলেও তা আবারও ব্যর্থ হয়। আলোচনা ফলপ্রসূ না হলেও যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। তবে 1 সপ্তাহ পার হওয়ার আগে আবারও সংঘর্ষে জড়িয়েছে তারা। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় শুরু হয় গোলাগুলি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরের দিকে হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী, যার পাল্টা জবাব দেয় আফগানিস্তান সেনারাও। আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা জানায়, টানা 2 ঘন্টা ধরে চলা হামলা শুরু হয় রাত 10:30টায়। আর কান্দাহার শহরের তথ্য বিভাগ বলছে, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী কামান ব্যবহার করে হামলা চালিয়েছে। পাক বাহিনীর ছোড়া গুলি সামরিক বাসিন্দাদের বাড়িতে আঘাত করে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক মুখপাত্রের দাবি, কোনো উস্কানি ছাড়াই চামান সীমান্তে গুলি চালিয়েছে আফগানিস্তান। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক বলেও হুঁশিয়ার করেন তিনি। 2021 সালে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের অবনতি শুরু। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান সহ আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ পাক সরকারের। তবে পাকিস্তানের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর পাল্টা অভিযোগও তোলে। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায় আফগানিস্তানের নয় মন্তব্য তালেবান সরকারের।
সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। দারফুরের নৃশংসতার পর যুদ্ধবিরতির শর্ত ভেঙে এবার সুদানের কার্দোফোনে হামলা শুরু করেছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। দক্ষিণ কার্দোফোরের কিন্ডারগার্টেন হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকায় RSF এর আত্মঘাতী ড্রোন হামলায় শুক্রবার পর্যন্ত প্রাণ গেছে 43 শিশু সহ 79 বেসামরিক নাগরিকের। ইউনিসেফ বলছে নিহত শিশুদের অনেকেরই বয়স 5 থেকে 7 বছরের মধ্যে। আন্তর্জাতিক শিশু অধিকার আইনে এই হামলার তদন্তের দাবি সংস্থাটির। আর জাতিসংঘ বলছে চলমান এই হামলা বন্ধ না হলে আরেকটি আলফাশারে পরিণত হবে কার্দোফোন। এদিকে নভেম্বরের যুদ্ধবিরতি টিকিয়ে রাখার বদলে অঞ্চল দখল বেদখলের পথে হাঁটায় সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক RSF এর ওপর বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যাচ্ছে আরো একটা বিরতিতে, একটু পর ফিরবো। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, 2026 বিশ্বকাপের 188 দিন আগে হয়ে গেল মূল পর্বের গ্রুমিং। যুক্তরাষ্ট্রের এক জমকালো অনুষ্ঠানে 48 দল নিজেদের গ্রুপ বুঝে পেল এবং উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে ব্রাজিল। এবং তাদের খেলতে হবে আফ্রিকান পরাশক্তি মরক্কোর বিপক্ষে এবং আরেক হট ফেভারিট গেলবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। সহকর্মী শরীফ রোশনের প্রতিবেদনে জানবো বিস্তারিত। 3 আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান উঁচিয়ে ধরে আছেন নিজ নিজ দেশের নাম। ফিফা 2026 বিশ্বকাপের শুরুটা হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার হাত ধরে। যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে শুরু হলো বিশ্বকাপের মূল ড্র আয়োজন। 2026 সালের 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 2010 সালেও এই দুই দলই খেলেছিল গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী ম্যাচে। গ্রুপ এতে তাদের সঙ্গী হল দক্ষিণ কোরিয়া এবং প্লে অফ পেরিয়ে আসা একটি দল। 3 আয়োজক দেশের পর সবার আগে নিজেদের গ্রুপ বুঝে পায় ব্রাজিল। সি গ্রুপে সেলেসাওরা প্রথম ম্যাচ খেলবে গত আসরের সেমিফাইনালে খেলা মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল ফর্মের তুঙ্গে থাকায় স্কটল্যান্ড এবং হাইতি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া। আফ্রিকান দেশ আলজেরিয়া এই গ্রুপে হতে পারে আলবিসেলেস্তেদের বড় প্রতিপক্ষ। তবে বিশেষভাবে নজর থাকছে আই এবং এল গ্রুপে। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মতো দুই ইউরোপিয়ান জায়ান্টের সঙ্গে এল গ্রুপে আছে আফ্রিকান পরাশক্তি ঘানা। গ্রুপের আরেক দল পানামা। অন্যদিকে আই গ্রুপে দুই হেভিওয়েট ফ্রান্স এবং নরওয়ের সঙ্গী সেনেগাল। গ্রুপের অন্য দল আসবে প্লে অফ পেরিয়ে। আগামী 11 জুন মেক্সিকো সিটিতে শুরু হবে বিশ্বকাপের নতুন আসর। আর 19 জুলাই লস অ্যাঞ্জেলসের ফাইনালে পর্দা নামবে এই মহাযজ্ঞের। শরীফ রওশন, এখন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।